থেমে গেলেও থামছে না বিতর্ক। নেতানিয়াহু বলছেন চুক্তি মানল না হামাস, আর তিনি যুদ্ধ থামাবেন না। তাহলে কি গাজায় আরও রক্ত ঝরবেন? স্বাগত ইয়েলো রিফ্লেকশন পডকাস্টে। আমাদের আজকের ভিডিওর মূল প্রসঙ্গ হামাস। কথা হবে এই হামাস মূলত কারা, কিভাবে তৈরি হলো এই দলটা, তাদের রাজনৈতিক, ধর্মীয় আর মিলিটারি উইং কিভাবে কাজ করে, অস্ত্রের যোগানই বা কোথা থেকে আসে, থাকছে সেসব প্রসঙ্গ। তবে সেই আলোচনায় যাওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ভিডিও বার্তায় হামাসের সাথে আলোচনার সবশেষ কী আপডেট দিলেন জানাচ্ছি সেসবের বিস্তারিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজা যুদ্ধের লক্ষ্য এখনও অপরিবর্তিত রয়েছে। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ইসরায়েল মেনে নিলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন সবসময় কিছু মানুষ হামাসের প্রোপাগ্যান্ডা পুনরাবৃত্তি করে বলে আমি চুক্তি প্রত্যাখ্যান করছি, কিন্তু তারা ভুল। আমরা উইটকফের প্রস্তাব গ্রহণ করেছি, এমনকি মধ্যস্থতাকারীদের সংশোধিত প্রস্তাবও মেনে নিয়েছি, কিন্তু হামাস তা মানেনি। নেতানিয়াহু তার ওয়াশিংটন সফরকে খুবই সফল আখ্যা দিয়ে বলেন ইরানের বিরুদ্ধে এটি ছিল একটি বড় জয়। তিনি হামাসকে গাজায় অস্তিত্ব ধরে রাখার এবং পুনরায় হামলার পরিকল্পনার অভিযোগ তুলে বলেন আমি এটা মেনে নেব না। আমি আমাদের অপহৃত নাগরিকদের ঘরে ফেরাতে এবং হামাসকে নির্মূল করতে সর্বাত্মক চেষ্টা করব। তিনি জনমত জরিপ প্রত্যাখ্যান করে জানান বেশিরভাগ ইসরায়েলি চুক্তি চাইলেও গাজার যুদ্ধের লক্ষ্য থেকে তিনি এক চুলও সরবেন না। সব মিলিয়ে তাই ইসরায়েল হামাস সংঘাতের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও যুদ্ধ থামার কোনো ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না। আজকে আমরা হামাসকে নিয়ে একটু গভীরভাবে আলোচনা করতে চাই, বিশেষ করে এর ইতিহাস আর এর অস্ত্র সংগ্রহের যে প্রক্রিয়া আর সেটা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জগুলো কি কি তা নিয়ে। আমাদের হাতে একটা ফাইলের কিছু নির্বাচিত অংশ আছে, হামাস, ইতিহাস, রাজনীতি, সামরিক শক্তি। এর ভিত্তিতেই আমরা এগোবো। আমাদের লক্ষ্য থাকবে হামাসের উত্থান, তাদের আদর্শে কি পরিবর্তন এসেছে, সামরিক শক্তি কতটা, আর অস্ত্র বা অর্থ তারা কোত্থেকে পায় এগুলো বোঝা। হ্যাঁ, মানে 1987 সালে ওদের শুরু, তারপর থেকে সময়ের সাথে সাথে কৌশল, আদর্শ দুটোই পাল্টেছে। আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে সেটা কিভাবে সম্ভব হচ্ছে সেটাই দেখব। অস্ত্র সংগ্রহ আর অর্থায়নটা এখানে খুব গুরুত্বপূর্ণ। একদম গোড়া থেকে যদি শুরু করি, হামাসের জন্ম তো 1987 সালে, প্রথম ইন্তিফাদার সময়। ঠিক, প্রথম ফিলিস্তিনি গণ অভ্যুত্থান যখন চলছিল সেই সময়। এটা আসলে মিশরীয় মুসলিম ব্রাদারহুডের একটা শাখা হিসেবে শুরু হয়েছিল। শেখ আহমেদ ইয়াসিন, আবদেল আজিজ আল রান্টিসি এরাই ছিলেন প্রধান উদ্যোক্তা। আর তাদের মূল লক্ষ্য ছিল ঐতিহাসিক ফিলিস্তিন ভূমিতে একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, তাই তো? হ্যাঁ, একদম শুরুতেই সেটাই ছিল লক্ষ্য। আদর্শগতভাবে এটা একটা সুন্নি ইসলামপন্থী সংগঠন। মুসলিম ব্রাদারহুডের সাথেই এর যোগসূত্র। কিন্তু আদর্শের দিক থেকে একটা বড় পরিবর্তনের কথা শোনা যায় 2017 সাল নাগাদ। ঠিক ধরেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ওদের 1988 সালের যে মূল সনদ ছিল তাতে বেশ কড়া ইহুদি বিদ্বেষী কথাবার্তা ছিল, কিন্তু 2017 সালে তারা একটা নতুন নীতি বা পলিসি ডকুমেন্ট আনে। সেখানে কিন্তু 1967 সালের সীমান্ত অনুযায়ী একটা ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি সমর্থন জানায়। যদিও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। না, স্বীকৃতি দেয়নি, কিন্তু আগের মতো সরাসরি ইহুদি বিদ্বেষী ভাষার বদলে তারা জায়নবাদকে একটা বর্ণবাদী, আগ্রাসী, ঔপনিবেশিক প্রকল্প হিসেবে বর্ণনা করে। অনেকে মনে করেন এটা একটা রাজনৈতিক কৌশল ছিল, মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা একটু বাড়ানোর চেষ্টা আর কি। আচ্ছা, এবার যদি একটু সামরিক দিকে তাকাই, এদের সামরিক শাখার নাম তো ইজ্জতেন আল কাসাম ব্রিগেড। হ্যাঁ, এর প্রধান ছিলেন মোহাম্মদ দোয়েফ, যদিও সম্প্রতি তিনি নিহত হয়েছেন বলে খবর। এদের অস্ত্রভাণ্ডারে ফজর 3, ফজর 5, M302 এই ধরনের ক্ষেপণাস্ত্র আছে, রকেট তো আছেই। আর সম্প্রতি আমরা দেখেছি শক্তিশালী প্যারাগ্লাইডার ব্যবহার করতে সীমান্ত পেরোনোর জন্য। হ্যাঁ, এটাও একটা নতুন কৌশল। কিছু রিপোর্টে আবার এমন কথাও এসছে যে আফগানিস্তানে ফেলে যাওয়া মার্কিন অস্ত্র হয়তো তালেবানদের মাধ্যমে তাদের হাতে পৌঁছেছে। তার মানে অস্ত্র সংগ্রহের নেটওয়ার্কটা বেশ ছড়ানো, খুবই জটিল আর গোপন। প্রধান উৎস হিসাবে ইরানকেই ধরা হয়। অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ সবই দেয়।
কিছু রিপোর্টে তো বলা হয় হামাসের মোট অর্থায়নের প্রায় 70%, মানে বছরে প্রায় $100 মিলিয়ন পর্যন্ত ইরান থেকে আসে। 70%? অনেক তো। হ্যাঁ, ঐতিহাসিকভাবে সিরিয়াও একটা উৎস ছিল। তালেবান সংযোগের ব্যাপারটা তো বললামই, আর সমুদ্রপথে চোরাচালান আর গাজার নিচে যে বিশাল টানেল নেটওয়ার্ক আছে, সেটা তো একটা লাইফলাইন ওদের জন্য। অবরোধ এড়িয়ে অস্ত্র, জিনিসপত্র সব ঢোকে ওখান দিয়ে। এই টানেল নেটওয়ার্ক তো কিংবদন্তির পর্যায়ে চলে গেছে প্রায়। এক অর্থে তাই। এগুলো থাকার কারণেই অস্ত্র সরবরাহ বন্ধ করা এত কঠিন। এর সাথে অর্থায়নের অন্য পথগুলোও তো আছে। হ্যাঁ, যেমন গাজায় আমদানি করা জিনিসের উপর ওরা স্থানীয়ভাবে কর বসায়। সেখান থেকেও নাকি বছরে প্রায় $360 মিলিয়ন আসে। সেরকমই ধারণা করা হয়। এছাড়া আলজেরিয়া, সুদান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এইসব দেশ থেকেও কিছু বেসরকারি সংস্থার মাধ্যমে অর্থ আসে। একটা সময় ক্রিপ্টোকারেন্সিও খুব ব্যবহার করত, যদিও এখন নজরদারি বাড়ায় সেটা বোধহয় কিছুটা কমেছে। তার মানে অস্ত্র আর অর্থ দুটো জোগাড় করার জন্যই ওরা খুব অ্যাডাপ্টিভ, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়। এত নিষেধাজ্ঞা, এত নজরদারি এড়িয়েও তারা এগুলো চালিয়ে যেতে পারছে। আর সেজন্যই তাদের সামরিক শক্তিকে পুরোপুরি শেষ করে দেওয়া এত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। নেতৃত্বের দিকটাও তো বেশ ধাক্কা খেয়েছে সম্প্রতি। ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া, মোহাম্মদ দেইফ, মারওয়ান ইসা, অনেকেই তো নিহত। হ্যাঁ, অনেক শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় মারা গেছেন, এটা বিরাট ক্ষতি, সন্দেহ নেই। খালিদ মেশাল অবশ্য কাতারের নির্বাসিত নেতা হিসেবে এখনও বেশ প্রভাবশালী। এতজন নেতা হারানোর পরেও সংগঠনটা চলছে কি করে? এটাই দেখার মতো বিষয়। ওরা কিন্তু বেশ দ্রুত নেতৃত্ব পুনর্গঠন করতে পারে। যেমন সিনওয়ারের পর গাজায় ইজ্জা আল-দিন আল-হাদাদ দায়িত্ব নিয়েছেন বলে শোনা যাচ্ছে। এটা প্রমাণ করে ওদের সাংগঠনিক কাঠামোটা বেশ গভীর আর স্থিতিস্থাপক, মানে ধাক্কা সামলানোর ক্ষমতা আছে। আর মেশালের মতো যারা বাইরে আছেন, তারা আন্তর্জাতিক সম্পর্ক রাখা, অর্থ জোগাড় করা, এই কাজগুলো চালিয়ে যান। তাহলে সব মিলিয়ে এই অস্ত্র নিয়ন্ত্রণের চেষ্টা কতটা সফল হচ্ছে বা হতে পারে? সত্যি বলতে কাজটা অত্যন্ত চ্যালেঞ্জিং। একদিকে অস্ত্র আসার এতগুলো রাস্তা, কোনোটা রাষ্ট্র দিচ্ছে, কোনোটা চোরাপথে আসছে, কোনোটা টানেল দিয়ে। অন্যদিকে অর্থেরও নানা উৎস। এই পুরো নেটওয়ার্কটা এতই জটিল, একে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আর আন্তর্জাতিক মতপার্থক্যও তো আছে। অবশ্যই। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এরা হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে, কিন্তু ইরান, রাশিয়া, চীন এরা তা মনে করে না। এই যে আন্তর্জাতিক অঙ্গনে বিভেদ, এটাও নিয়ন্ত্রণ করার চেষ্টাকে আরও জটিল করে তোলে। তাহলে আলোচনার শেষে আমরা বলতে পারি হামাস আসলে একটা বহুমাত্রিক সংগঠন। এর রাজনৈতিক দিক আছে, সামরিক দিক আছে, সামাজিক কার্যক্রমও আছে। সময়ের সাথে নিজেদের আদর্শে কিছু পরিবর্তন এনেছে, বড় বড় নেতাদের হারানোর পরেও টিকে থাকছে, আর অস্ত্র ও অর্থের জন্য খুব কার্যকর একটা নেটওয়ার্ক চালাচ্ছে। এগুলোই মূল বৈশিষ্ট্য। হ্যাঁ, আর একটা বিষয় হয়তো ভাবার জন্য থেকে যায়। এত আন্তর্জাতিক চাপ, এত প্রযুক্তিগত নজরদারি, একের পর এক নেতাকে হারানোর পরেও হামাসভাবে অস্ত্র আর অর্থ জোগাড়ের কৌশল বদলে নিচ্ছে বা টিকিয়ে রাখছে। তাতে ভবিষ্যতে যারা এদের নিয়ন্ত্রণ করতে চাইবে, তাদের কৌশল কি হতে পারে? বিশেষ করে যখন আঞ্চলিক রাজনীতি এত দ্রুত পাল্টাচ্ছে আর নতুন প্রযুক্তি আসছে। এই প্রশ্নটা কিন্তু ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।